আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণের ভেতরে আপনারা সংবাদ মাধ্যমে তার প্রচার দেখবেন। ওনার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন। এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে ৪৮ ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে, কারণ এটা আরেক মেটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেটার অংশ হিসেবে তার যাবতীয় যত কার্যাদি ছিল, বিভিন্ন সভা অ্যাটেন্ড করা, তারপর ওসমান হাদির কবর যাওয়া, তারপরে আপনার এই যে ভোটার আইডি করা, তারপরে নমিনেশন কনফার্ম করা, সমস্ত কিছু, অফিসে যাওয়া, সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে। এটা আমি মানতে পারছি না, সরি টু সে। খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন, উনি অনেক কষ্টের ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম যে ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য, এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে, দেখেছেন, এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, দ্যাট মিনস শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করে দেওয়া হলো। অতএব খালেদা জিয়া মারা গেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন, উনি অনেক সংগ্রাম করেছেন। ওনাকে কাছ থেকে সেই ছোটবেলা থেকে দেখেছি। ওনারা পাঠানো নুনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছি তারেকের সাথে বসে। সুতরাং খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি আছে আমাদের। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ডক্টর তাজনুয়া জাবিন, আমি এবং মনিরা শারমিন, নাহিদা সরা নিভা, নুসরাত তাবাসসুম, আমরা যখন গিয়েছিলাম আমরা জানিয়েছি আমাদের আহ্বায়ককে যে আমরা যদি জামাতের সাথে জোট হয় তাহলে সেক্ষেত্রে মানে আমরা যে কোনো বড় দলের সাথে যদি জোট হয় আমরা তাহলে একক ইলেকশন না হলে বা গণতান্ত্রিক সংস্কার জোট এটার পক্ষ থেকে ইলেকশন না হলে আমরা ইলেকশনে পার্টিসিপেট করব না, এটা আমরা জানিয়ে এসেছি এবং আমরা আমাদের কথা রেখেছি। এবং আমরা পরবর্তীতে আসলে কে কখন পদত্যাগ করবে এই জিনিসগুলো আসলে আমাদের এটা কি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এই জিনিসটা ওই যেটা আমরা ইলেকশন করব না এই বিষয়টা আসলে কাকতালীয়ভাবে আমাদের একই রকম হয়েছে, এটাও পরিকল্পিত কোনো মুভ নয়। পরবর্তীতে আসলে আমি যেটা মনে করি যে এখানে আমার দুই সহযোদ্ধা এবং আমি খুবই এফেক্টেড এটা নিয়ে, কারণ আমি যে লড়াইটাতে নেমেছি এই লড়াইটাতে তাদের দুজনকে আমার সাথে পাওয়াটা খুবই দরকার ছিল। এবং ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনুয়া জাবিন দুজনে পার্টিতে এখন নেই। আমি আসলে একটা কনসাল্ট করার জন্য তাদেরকে এখন ফোন করতে পারছি না এই বিষয়ে। সো সেই জায়গা থেকে আমি সহযোদ্ধাহীন হয়েছি, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে মধ্যমপন্থার ফাইটের জন্য আমরা এসেছিলাম এই পার্টিতে সেটা ওভার দ্য নাইট হবে এটা আমি এক্সপেক্ট করি নাই। এতদিন পার্টিও সংগ্রাম করেছে, আমরাও সংগ্রাম করেছি। আমি মনে করি যে এই মুহূর্তে আমরা একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি পার্টির মধ্যে, এবং এই জিনিসটা জনগণের পার্টি হয়ে উঠছে কারণ এইটার মধ্যে জনগণও পার্টিসিপেট করছে। আমি সামান্থা একটু জানতে চাইবো যে আপনি বললেন যে এনসিপির মধ্যে থেকে আপনি মধ্যম পন্থার জন্য আসলে যে ফাইটটা দেবেন সেই ফাইটে আসলে আপনি কাকে পাশে পাবেন? কারণ এনসিপির গত কয়েক মাসে লক্ষ্য উদ্দেশ্য আমরা যতটুকু দেখেছি সেটা কার্যক্রম যতটুকু ছিল সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তারা আলোচনা করছে, কখনো বিএনপির সাথে, কখনো এর আগে 3টি দল মিলে তারা একটা জোট করার চেষ্টা করেছে এবং এখন জামাতের সঙ্গে যোগ দিল। সেক্ষেত্রে এনসিপির কার্যক্রম আমরা কতটুকু দেখেছি, বা এনসিপি আপনি বলছেন যে এখানে থেকে মধ্যম পন্থার জন্য আপনি লড়াই করবেন, আপনি কি সেখানে আসলে সাপোর্টটা পাবেন কিনা? এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা ঐতিহাসিক জায়গা তৈরি হচ্ছে। বিষয়টা হয় পার্টির যে আমি বা আমি আসলে আমরা কেউ কারো লিডে না। বেসিক্যালি আমি আসলে তাদের সাথে এক ধরনের স্টেক হোল্ডার হিসেবে, যারা 30 জন সাইন করেছেন তাদের সাথে অ্যাডিশনাল একজন স্টেক হোল্ডার হিসেবে আছি। সো আমরা প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা আছে, কিন্তু আমরা মনে করি যে আমরা এখন পর্যন্ত বা আমি পার্সোনালি মনে করি যে সংগ্রামটা করার জন্য আসলে আমরা তো বলি না যে একজন যদি ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো, তাহলে একলা চলো নীতিটা সবসময় ভালো না। রাজনীতিতে আসলে সামষ্টিক নীতিই ভালো, কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার পজিশন সম্পর্কে খুবই কনসার্নড এবং আপনি খুবই কনফিডেন্ট, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অবস্থান আপনাকে নিতে হবে, যেটা যদি আপনি একাও হন। এবং সত্যের পক্ষে বুলেটের সামনে আপনারা অসংখ্য মানুষকে একা দাঁড়াতে দেখেছেন এই গণঅভ্যুত্থানে। যদি সেটার বাস্তবিক এবং রাজনীতির ক্ষেত্রে প্রতিফলন না ঘটে তাহলে রাজনৈতিক কোনো নতুন বন্দোবস্ত হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আশা ভাই, আপনার কাছে আসি। এই যে আমরা জানি যে একটা মধ্যমপন্থার দল বাংলাদেশে ইমার্জ করছে তরুণদের নিয়ে, আমরা অনেক বড় একটা স্বপ্ন দেখেছিলাম এনসিপিকে নিয়ে। দেখেছিলাম কেন বলছি, আপনি নিজেও সেটি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবেন। এরপরে আমরা একদম শেষ পর্যন্ত দেখলাম যে জামাতের সাথে জোটে যোগ দিচ্ছে মধ্যমপন্থা, তাহলে তো আর আসলে যেটি স্বপ্ন দেখা হয়েছিল সেই মধ্যমপন্থাটা আসলে থাকছে না। আমি একটু জানতে চাইবো যে নতুন বন্দোবস্তের কথা বলা হলো, সেটি বলে আসলে জামাতের সঙ্গে তারা যুক্ত হলো, এটি নিজের দলের সদস্যরাও কেউ কেউ মানতে পারছে না। এই সিদ্ধান্তটাকে আপনি আসলে কিভাবে দেখেন? অত্যন্ত স্ববিরোধী, এবং যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল সেগুলো কথার কথা এবং তার রাজনৈতিক কোনো রিফ্লেকশন নাই। বরং পুরনো বন্দোবস্তে এনসিপি ফেরত গেল, সেটি হচ্ছে যে বিএনপি অথবা জামাতের সাথে একটি জোট করে তারা নির্বাচনে ভালো করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এনসিপিকে আমরা অনেকেই দূর থেকে বাইরে থেকে আশাবাদ দিয়েছিলাম বা আশাবাদী হয়েছিলাম
যে এনসিপি হয়তো একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে, কেননা এটি তরুণদের দল, এটি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের দল, এবং তারা কথায় সেই পরিবর্তনের কথা বলছিল। বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখতে চায়, যেটি বিএনপি বা জামাত বা অন্য বড় দলের ভেতরে আমরা দেখতে পাই না। তাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, এনসিপির কোনো সীমাবদ্ধতা ছিল না। দেখুন, তাদের কোনো ব্যক্তিবর্গ উপদেষ্টা হয়েছেন, কেউ অর্থকরীর দিকে লোভ করেছেন, কেউ চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছেন। এগুলো সব মেনে নিলেও দেশের অনেক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিল তরুণদের এই দলটি। 10 মাসের ভেতরে এই দলটি যখন তাদের ক্যাম্প গুটিয়ে জামাতে ইসলামীর মতো চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচনে জোট করে, যেখানে আর বাকি সব দল দক্ষিণপন্থী দল এবং যারা কেউ বাংলাদেশের নারী স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দক্ষিণপন্থী রাজনীতি করে শরিয়া আইন কায়েম করতে চায়, তাদের সাথে যখন এনসিপি যুক্ত হয়, বাজারে একটা কথা আছে যে এনসিপি আসলে জামাত, এবং অভ্যুত্থানের পেছনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের অনেক বড় অংশ ছিল। এবং দেখুন, জামাতে প্রক্সি হিসাবে এবি পার্টি, এনসিপি, হয়তো আপ বলে আরেকটা দল আছে, এটা জামাতের রাজনৈতিক কৌশল হতেই পারে। কিন্তু এই এনসিপি কিন্তু জামাতের সমালোচনা করেছে কয়েক মাস আগেও, এমনকি কয়েক সপ্তাহ আগেও। তারা বিএনপির সমালোচনাও করেছে। তারা এও বলেছে যে জামাত প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষের কাছে ধর্মভিত্তিক। আমি জানি না ভাইয়া আপনি এটা খেয়াল করেছেন কিনা, এমনকি মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়েও এনসিপি কথা বলেছে। দেখুন, এনসিপির নেতৃবর্গের কথা অনেক সময় আমাদের কাছে বেখাপ্পা ঠেকতো, কেননা তারা একদিন এক কথা বলতেন, আরেকদিন আরেক কথা বলতেন। আমার ধারণা এনসিপির নেতৃবর্গের মিডিয়ার প্রতি যে মিডিয়া তাদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছিল, তাতে তারা অনেকটা আপ্লুত হয়ে গেছিল এবং তারা হেডলাইন হওয়ার জন্য, ব্রেকিং নিউজ হওয়ার জন্য এমন সব শব্দাবলী ব্যবহার করতো, তার রাজনৈতিক রিফ্লেকশন আমরা দেখতে পেতাম না। এই যে সামান্তা বলছিলেন মধ্যপন্থী একটি দল হিসেবে এনসিপিকে দাঁড় করানোর জন্য উনি ফাইট করবেন, এটি শুনে ভালোই লাগছে। কিন্তু আমরা 10 মাসে ঠিক বুঝতে পারিনি এনসিপির রাজনীতিটি কি। দেখুন, একটি রাজনৈতিক দলের মূল পরিচয় তার আদর্শ এবং রাজনীতি, নীতি নৈতিকতা। আমরা এনসিপিকে পরিষ্কার ধরতে পারিনি। কখনো মনে হয়েছে যে এই ব্যক্তির কারণে এনসিপি এরকম, কেউ একজন শিবিরের সমাবেশে চলে যাচ্ছে, কেউ 100টা গাড়ি নিয়ে পঞ্চগড়ে সমাবেশ করছে, অনেকটা বিএনপি আওয়ামী লীগের মতো। কাজেই মানুষ হতাশ হতে শুরু করেছে। দেখুন, এটি মেনে নিলে ভালো হতো, অভ্যুত্থানের সফল শক্তি ইনভেরিয়েবলি পরে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, এটি নাও তো হতে পারে। এটি বরঞ্চ তারা প্রেশার গ্রুপ হিসাবে যদি সরকারের উপরে বা অন্য দলের উপরে প্রভাব বিস্তার করত, সেটি হয়তো রাজনৈতিক শক্তি হিসাবে না হলেও ভালো হতো, এখন মনে হচ্ছে। কেননা অভ্যুত্থানের শক্তি বা জুলাইয়ের চেতনা জামাতের পকেটে ঢুকে যাচ্ছে, এটি দেখতে আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমি একই কথা বলতাম, হয়তো আরেকটু কম বলতাম যদি বিএনপির সাথে যেত। কেননা এনসিপিকে আমরা যেই গণতান্ত্রিক সংস্কার জোটটি তারা করেছিল, সেটি দেখে মনে হয়েছিল যে সে একটি স্বকীয় অবস্থান দাঁড় করাতে চায়। বিএনপি বা জামাতের বাইরে মানুষ যদি কাউকে ভোট দিতে চায়, যারা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে, যারা মধ্যপন্থী রাজনীতির কথা বলে, যারা তরুণদের অনেক স্বপ্ন, চোখে যে স্বপ্নগুলো আছে সেটিকে রাজনীতিতে রূপান্তর করতে চায়, সেই জায়গাটা এনসিপি 10 মাসের মধ্যে ছেড়ে দিয়ে, দেখুন, একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় উৎসবের নাম নির্বাচন। নির্বাচনেই আপনি প্রমাণ করবেন আপনার রাজনীতিটি কী। আপনি তো ভোট চাইতে যাচ্ছেন, কেন মানুষ আপনাকে ভোট দিবে? এনসিপি কিসের জন্য ভোট চাবে, কোন মুখে? আরও একটা কথা খেয়াল করেন, 30টি জায়গায় যদি জামাত তাকে সমর্থন দেয় বা দক্ষিণপন্থীরা, 270টি আসনে কি হবে? এনসিপির লোকগুলোকে জামাতের পক্ষে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। এনসিপি সেখানে ইনঅ্যাক্টিভ থাকবে না, জামাতের পক্ষে ভোট চাইবে, এটি কন্ডিশন। 30টি আসনে জামাত এবং দক্ষিণপন্থীরা এনসিপির জন্য ভোট চাবে, আবার বাকি 270টি আসনে। আচ্ছা, এই যে 125টি আসনে তারা নমিনেশন দিল, এই প্রার্থীদেরকে তারা কোথায় ফেলে গেল? এই যে লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে জুলাই অগাস্টে রাস্তায় নেমেছিল, দেখুন, কালকে নাহিদ ইসলামকে দেখলাম নিরাপত্তার কথা বলেছেন। জামাতে ইসলামের সাথে যোগ দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত হলো? এমনকি বিএনপির সাথে যোগ দিলেই বা কি নিরাপত্তা নিশ্চিত হলো? আর যিনি রাজনীতি করবেন তিনি তার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাববেন, এটি কি রাজনীতির সাথে মানানসই হয়? তাহলে যে লক্ষ লক্ষ মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, যাদের 99% কোনো দল করতো না, এমনকি জামাত সমর্থিত শিবির শুনলে তারা হয়তো রাস্তায় কোনো দিন নামতো না, সেই মানুষগুলোর নিরাপত্তার জন্য নাহিদ ইসলাম কি করবেন? তার কি কোনো দায় নেই? তার কোনো দায়িত্ব নেই? এনসিপি একটা অদায়িত্বশীল রাজনীতি করে আমার ধারণা রাজনৈতিক মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিল জামাত জোটে যাওয়ার ভেতর দিয়ে। সামান্থা, আপনার কাছে একটু আসি, যে যেমনটি আশরাফ ভাই বলছিলেন যে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা আমরা যখন শুনেছি, এনসিপি যখন ঘোষণা করলো যে আমরা কারোর সাথে জোটে যাব না, আমরা নিজেরা, তখন আমরা এনসিপির কিন্তু একটা হাইপ দেখেছি, সকলের মধ্যে গ্রহণযোগ্যতাটার একটা বিষয় আমরা দেখেছি। 1,500 জনকে নমিনেশন দেওয়া হলে সেখান থেকে 125 জনের একটা লিস্ট আমরা দেখেছি। ভাইয়া বললেন যে আসলে এই 125 জনের সাথে আসলে প্রতারণা করা হলো, তাদেরকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? একটা নতুন দল
9 মাস বা 10 মাসের মধ্যে যখন এতগুলো সিদ্ধান্ত পরিবর্তন করবে, তখন আসলে সেখানে আস্থার জায়গাটা কোথায় থাকে? বিষয়টা এটাই, যখন আমরা 6 জন গিয়েছিলাম, আমাদের একবারের জন্য জামাতের যেগুলো পপুলার ইস্যু, জামাতের কেন্দ্রিক, যে 71 গণহত্যা এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থান, আমাদের ওই ইস্যুগুলো টাচও করতে হয় নাই। করতে হয় নাই বলতে কি, মানে করেন নাই, এনসিপির পক্ষ থেকে করা হয় মানে নাই? এতই কারণ আছে যে আমার পার্টির পজিশনের জায়গা থেকে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় নাই। আচ্ছা, জামাতের সাথে না যাওয়ার জন্য, বা যে কোনো জামাত বিএনপি, এখানে বলা হচ্ছে যে জামাতের সাথে যেতে চাচ্ছি না, আমরা বিএনপির সাথে গেলে খুশি হতাম। একেবারেই না, বিএনপির সাথে গেলেও আমাদের একই পজিশন হতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা বিএনপির সাথে যাচ্ছি, ইট ডাজন্ট মেক সেন্স। সো বিএনপির বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে, জামাতের বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে। এটাই হচ্ছে আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল। আমি যেগুলো নিয়ে আমার কোশ্চেন, আমি আসলে এই অ্যান্সারগুলো খুঁজছিলাম, আমি আসলে অ্যান্সারগুলো পাই নাই। সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার। হ্যাঁ, আপনি কি এখান থেকে প্রশ্ন করতে চাইবেন? আমি এটা প্রশ্ন করেছি, এই জন্যই বললাম যে আমাদের আসলে 71 বা নারী প্রসঙ্গে জামাত যে একটা লেস কনফিডেন্ট, ধোঁয়াশাপূর্ণ মানে বক্তব্য দেয় এবং তার অবস্থান যে ধোঁয়াশাপূর্ণ, এটা আমরা সবাই জানি। তাকে বারবার 71 বা নারী ইস্যু নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে উত্তর দিবে না। এই জন্য কি নাহিদ ইসলাম বলেছেন যে আদর্শিক নয়, এটা হচ্ছে নির্বাচনী সমঝোতা, আর না, এটা সম্ভব কিনা? নাহিদ আপনার কাছে ইসলাম মনে আগে হয় কিনা? বলেছেন যে ঐতিহাসিক দায় যাদের আছে তাদের সাথে কোনো জোট হবে না। নাহিদ ইসলাম এও বলেছেন যে আমরা 300 আসনে একক প্রার্থী দিব। নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোটের যেদিন প্রকাশিত হয় তখন বলেছে যে এই সংস্কার জোট একটা রাজনৈতিক জোট, ভবিষ্যতের রাজনীতির লড়াইটা এই সংস্কার জোট করবে। এবং সংস্কার জোট আদৌ ভেঙে গেছে কিনা আমি জানি না। সংস্কার জোটের ব্যাপারে আমি আসলে আপডেটেড না। আমি যেটা দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছু আপত্তি জানিয়েছেন, কিন্তু এবি পার্টির কাছ থেকে আমি ফর্মালি কোনো আপত্তি দেখিনি। ফেনী 2 থেকে মুজিবুর রহমান মঞ্জু মনোনয়ন ফর্ম তুলেছেন। আমার কথা হচ্ছে যে মানে আমার তো অনেক কোশ্চেন আছে, আমি এই কোশ্চেনগুলো নাহিদ করেছি। ইসলাম গতকালের প্রেস ব্রিফিং এ তিনি পরিষ্কার করেছেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে সেই 3 দলীয় জোটটি থাকছে কিনা, তিনি বলেছেন না, সেটি আর এখন কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আসলে মানে আপনারা অফিসিয়ালি জানেন না? আমরা অফিসিয়ালি জানি না এবং কোনো প্রেস রিলিজ যায় নাই। যখন কোনো কিছু থেকে, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, কোনো কিছু থেকে আপনি ব্যাক আউট করবেন সেটা আপনি জনগণকে জানাবেন। এমনকি এই বিষয়টি নিয়েও আপনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি। মানে এটা পার্টির কেউ জানে কিনা, আমার ভুল হতে পারে। অ্যাজ এ পার্সন আমার তো আসলে ভুল হতেই পারে, আমি পার্টি কিছু একটা জানি না। পার্টিতে মানে এই পার্টিতে তো অনেক কিছু ঘটতে পারে যেটা আমার দৃষ্টিগোচর হয় নাই। কিন্তু আমি সিনসিয়ারলি বলছি যে আমি এই বিষয়ে অবস্থানটা আমি ক্লিয়ার না। তো যেটা আমি বুঝি যে কোনো জোট থেকে বের হয়ে গেলে এটা অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে জনগণকে জানাতে হয়। সো এই জিনিসটা করার দরকার ছিল। দ্বিতীয়ত ধরেন এই যে 1486 জন মনোনয়নপত্র তুললো, এই 1486 জন যে মানে এদের আসলে মানে ভবিষ্যৎ কি? ওনারা তো দলের সাথে যুক্ত হলেন মনোনয়নপত্র তোলার মাধ্যমে, যদি অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট হচ্ছে আপনি সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে, যেভাবে আসিফ মাহমুদ সজীব হয়ে এসছেন পার্টিতে। কিন্তু আসলে এই 1486 জনের কি হবে? ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিলেন, আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই। এবং আমরা তো আসলে মনোনয়নপত্র যখন বিক্রি করেছি আমরা তো বলেছি যে আমরা প্রমিসটা রাখবো। এবং আমি নিজে অনেক জায়গায় বলেছি যে 300 আসনে আমরা প্রার্থী দিব, কারণ আমি দেখছি আমার নেতারা বলছেন। তো আমি মনে করেছি এটা পার্টি লাইন। তো আমি যখন আটার করেছি যে আমরা 300 আসনে প্রার্থী দিব, আমরা কারো সাথে কোনো মানে কম্প্রোমাইজ এবং পুরনো রাজনৈতিক দলের সাথে আমি কনফিডেন্টলি আপনার এখানে বসেও বলে গেছি। সো আই এম এ লায়ার নাও বেসিক্যালি, যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো আপ করি না। আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না। আমার কাছে মনে হয় যে আমাদের যে যারাই এরকম ভাবছে তাদের এইটা একটা পীড়ন আছে এবং এই পীড়নটা আসলে অনেকেই নিতে পারছেন না পার্টিতে। সো আমার কাছে অনেকেই পদত্যাগ করেন, একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পদত্যাগ করছেন একের পর এক। তারা কি নিজেদেরকে আসলে প্রতারিত মনে করছেন বলে পদত্যাগ করছেন? এটা ওনাদের বক্তব্য, ওনারা দিবেন। কিন্তু আমি মানে দীর্ঘদিন এই পার্টিটা করার কারণে ওনাদের সাথে তো ফর্মালি ইনফর্মালি আমার সাথে কথা হয়। সো আমি দেখি যে এটা আমি আগে তাদের পজিশন সম্পর্কে জানি, যে ওনারা আসলে মানে যেমন ধরেন আজাদ খান ভাসানী, উনি মওলানা ভাসানীর নাতি, উনি পদত্যাগ করেছেন। কিন্তু উনি তো আসলে কৃষকদের নিয়ে ওনার চিন্তা ভাবনা, ওনাকে হয়তো উনি অনেক বেশি ভোকাল না, উনি হয়তো চটকদার কথা বলেন না, উনি অনেক কিছু হতে পারে, বাট হি হ্যাজ সাম ভিশনস, হি হ্যাড সাম ড্রিম, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং উনি কৃষকদের নিয়ে আসলে তার পলিসি মেকিং এ তার গুরুত্বপূর্ণ মন্তব্য আছে, কিন্তু আমরা এটাকে মানে আমরা আনতে পারি নাই তাকে সামনে, এবং উনি আসলে মানে নিতে পারেন না এই জিনিসটা। ছোট স্বার্থে বড় বিসর্জন দিয়ে ফেললো, মানে কি বুঝি নেই। ছোট স্বার্থে এনসিপি কি বড় বিসর্জন দিয়ে ফেললো? আমি আসলে জানি না, এটা ইতিহাস নির্ধারণ করবে। কারণ আমার পজিশনটা ভুলও হতে পারে, এমনও হতে পারে যে এই 10 জনকে বা এই যে কয়জনই জিতুক তাদেরকে আমি শুভকামনা জানাই। তারা আসলে আমাদের পার্টির জন্য, ওনারা জিতলেও যেমন ভালো, এটা পার্টিরই ভালো। আমি চাই যে এটা একটা সিভিল ওয়েতে থাকা উচিত। আমার বিষয়বস্তু যেমন ছিল যে আদর্শিক ঐক্য নাকি নির্বাচনী সমঝোতা, আপনি কি এটা মনে করেন যে আদর্শিক ঐক্যটাকে আলাদা রেখে নির্বাচনী সমঝোতাটা হওয়া আসলে সম্ভব? আমি এটা পার্সোনালি মনে করি না। যেমন যেটা এখানে একটা চল আছে, দেখেন আমার পার্টি আসলে চলের বাইরে কোনো কিছুই করে নাই। যেমন ধরেন যে নির্বাচনী ঐক্য
আদর্শিক নয়, এটা আপনি এই পৃথিবী মানে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে কতবার শুনছেন। সো এটা একটা কমন কনসেপশন, এবং এটাকে বিএনপিও ডিফেন্ড করে, আওয়ামী লীগও ডিফেন্ড করতো, জাতীয় পার্টিও ডিফেন্ড করে। সো এখানে যে আসলে আদর্শিকতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এই জন্যই এই কথাটা পরবর্তী রাজনীতি আর ভোট এক জিনিস না। সো আপনাকে ভোট আর রাজনীতি আলাদা হলে আপনাকে পছন্দ করবে, মনে মনে সমর্থন করবে এক কারণে, ভোট দিবে আরেকজনকে, তার ব্যবসায়িক প্রয়োজন ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনের কারণে, যার পিছনে রাজনীতি করে তার। এখন এই জিনিসগুলো আমি মনে করি যে এটা একটার সাথে লিঙ্কড, এবং পরিবর্তন করলে সবটা নিয়ে আসলে পরিবর্তন হওয়া উচিত বলে মনে করছেন। একজন দর্শক আছেন, দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোজাম্মেল হক, আমার নাম, সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন। এই মধ্যপন্থী দল এবং আমরা চাচ্ছিলাম যে একটা নতুন